হ্যালো স্টুডেন্টস, ক্রিয়েটিভ এডুকেশনের আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। তো তোমাদের আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে যে পার্টটা আমরা নিয়ে আলোচনা করব সেই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্স কী, কীভাবে হয়, প্রত্যেকটা ব্যাপার আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্সের যদি সংজ্ঞা চাও তুমি বা তোমরা, তাহলে রেজোন্যান্সের সংজ্ঞাটা কীভাবে আমরা দিব? রেজোন্যান্স হচ্ছে, যদি এক কথাই বলি, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনস। অর্থাৎ আমরা লিখতেই পারি ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। এখানে তোমাদের মনে দুটো প্রশ্ন অ্যারাইজ হচ্ছে, তাই না? একটা হচ্ছে ডিলোকালাইজেশন কি স্যার, আর একটা হচ্ছে পাই ইলেকট্রনস কারা, কাদের আমরা পাই ইলেকট্রনস বলি। আবার অনেকে এই কোশ্চেনটা অ্যারাইজ নাও হতে পারে যে পাই ইলেকট্রনস তো জানি আমরা স্যার, কিন্তু আজকে আমার বলার পর একটু মিলিয়ে নেবে যে তোমরা সম্পূর্ণটা জানো কি না। কারণ অনেকে কী হয় যে আমরা অল্প একটু জেনে থাকি, বা সম্পূর্ণটা আমাদের কাছে হয়তো জানা থাকে না, কিন্তু আমাদের যেইটুকুটা জানা থাকে আমাদের মনে হয় আমরা ভালো জেনে রেখেছি। তো সেটা আরও বেশি ক্ষতিকর। সেই কারণে ভালো করে মন দিয়ে শুনবে, তোমার জানা থাকলে খুব ভালো, আর যদি না জানা থাকে তাহলে ভালো করে জেনে নেবে। ডিলোকালাইজেশনস মানে হচ্ছে লোকালাইজের অপোজিট। লোকালাইজড মানে কি, একটা জায়গায় স্থির হওয়া, একটা জায়গাতে স্থির হয়ে যাওয়াটা হচ্ছে লোকালাইজড হওয়া। আর ডিলোকালাইজেশন মানে কখনো কোনো জায়গাতে স্থির হবে না। স্প্রেড আর ডিলোকালাইজেশনের মধ্যে এটাই পার্থক্য একটা বড়। যদি তুমি মেঝেতে জল ফেলো, তাহলে জলটা কিছুটা ছড়িয়ে যাবে, তারপরে স্থির হয়ে যাবে। একটা নির্দিষ্ট জায়গার দূরত্বে ছড়ানো পর্যন্ত, একটা ডায়ামিটারে ছড়ানোর পর ও কী হবে, স্থির হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, লোকালাইজড হয়ে যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে যে ও ছড়িয়েও ওই জায়গাটাই লোকালাইজড হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে, হচ্ছে স্প্রেড। ডিলোকালাইজেশন মানে হচ্ছে ও থামবে না, ও স্থির হবে না, কোনো জায়গাতে ফিক্সড হবে না, ও চলতেই থাকবে অনবরত। এটাই হচ্ছে ডিলোকালাইজেশনস। কথাটা বুঝতে পারলে? এবার প্রশ্ন হচ্ছে স্যার, পাই ইলেকট্রনস যেটা ছিল সেটা কি? হ্যাঁ, সিম্পলভাবে যদি বলো যে কার্বন, ধরো একটা কার্বনের সাথে পাই বন্ড করে রেখেছে, পাই বন্ড। এই পাই বন্ডের মধ্যে উপস্থিত ইলেকট্রনগুলোকে আমরা বলি পাই ইলেকট্রনস। কারেক্ট, একদম ঠিক, কোনো ভুল নাই এখানে। কিন্তু আরও একটা টাইপের ইলেকট্রনকেও আমরা পাই ইলেকট্রন বলে থাকি। সেটা কিভাবে বুঝবো? আমরা একটু পরেই বুঝতে পারবো যে পাই ইলেকট্রনস আর কাদের বলে থাকি। এটা ছাড়া আর কাদের আমরা পাই ইলেকট্রনস বলবো, এটা একটু পরে আমরা বুঝতে পারবো। সেটা রেজোন্যান্সের যত ভিতরে যাব আস্তে আস্তে জিনিসগুলো আমরা বুঝে নেব, এবং আমি উল্লেখ করে দেবো যে এটাকেও পাই ইলেকট্রনস বলে, চিন্তার কিছু নাই।
রেজোনেন্স জিনিসটা বললাম কি, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, এটা বলার পর প্রথম প্রশ্ন হবে স্যার রেজোনেন্সটা কিভাবে ঘটে বা কখন ঘটে। প্রথম প্রশ্ন হচ্ছে রেজোনেন্স কখন ঘটে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রেজোনেন্স কখন ঘটবে। রেজোনেন্স কখন ঘটবে, আমরা যখন কোনো জিনিস কোনো টপিক পড়ব সেখানে যদি প্রশ্ন অ্যারাইজ করে করে পড়ি তাহলে জিনিসগুলো বুঝতে আমাদের অনেক সুবিধে হয়। তাই আমরা কোশ্চেন অ্যারাইজ করে করে পড়ছি, এক একটা পয়েন্ট ধরে নাও এক একটা কোশ্চেনকে, কোন পয়েন্টগুলো আমরা দেখছি, কোন পয়েন্টগুলো আমাদের দেখতে হবে, এইভাবে আমরা বোঝার চেষ্টা করছি। তো রেজোনেন্স কখন ঘটবে, ঠিক আছে। রেজোনেন্স কখন ঘটবে, রেজোনেন্স আমি দুটো শর্ত লিখব যাদের ক্ষেত্রে বা এই শর্তগুলো প্রযোজ্য হবে, যে শর্তগুলো আমি লিখব এখন, সেই শর্তগুলো যারা ফুলফিল করবে বা যাদের ক্ষেত্রে ফুলফিল হবে তাদের ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স দেখতে পাই আমরা। এক নম্বর হচ্ছে রেজোনেন্স হতে গেলে যৌগের মধ্যে কনজুগেশনস থাকতে হবে। দুই নম্বর জিনিস, যৌগের প্রত্যেকটি পরমাণুর পি অরবিটালগুলি একই সমতলে থাকবে। অর্থাৎ এই দুটো শর্ত যখন সম্পন্ন হবে তখন রেজোনেন্স সম্ভব। তো তোমাদের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট বেশি রাখবে, কারণ এটা তোমাদের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল ব্যাপারগুলো আসে না। তবে এটা এন্ট্রান্সের ক্লাসে অবশ্যই আমি ব্যাখ্যা করব, যে ছবি এঁকে এঁকে ব্যাপারগুলো ব্যাখ্যা করব, যে কখন কনজুগেশন আছে কিন্তু একই সমতলে নাই, তারা রেজোনেন্স হচ্ছে না কখন, এই ধরনের জিনিসগুলো আমরা এন্ট্রান্সের ক্লাসে আলোচনা করব। আপাতত ক্লাস 12 আর 11-এর জন্য এটা সাইডে রাখলেই চলে, ঠিক আছে। তো যৌগের মধ্যে কনজুগেশন থাকতে হবে। এবার প্রশ্ন আরও একটা অ্যারাইজ হয়ে গেল, স্যার কনজুগেশনস কি, হোয়াট ইজ কনজুগেশনস, কী করেই বা বুঝবো স্যার যে কোনো যৌগে কনজুগেশন আছে কি নাই। তাহলে আমরা এবার সেটা নিয়ে আলোচনা করি, স্টেপ বাই স্টেপ আমরা এগোবো রেজোনেন্সের দিকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ভালো করে খেয়াল করবে, বুঝবেন। কনজুগেশনস কি? কনজুগেশন হলো ধরো আমি তিনটে ছবি আঁকছি, সেটা বুঝবেন। কার্বনের উপর কোনো চার্জ আছে,
নেগেটিভ চার্জ হতে পারে, পজিটিভ চার্জ হতে পারে, যে কোনো চার্জ, বা কার্বন কেন, যে কারোর উপরেই থাকতে পারে সেই চার্জটা, যে কারোর উপর, অক্সিজেনের উপর থাকতে পারে, নাইট্রোজেনের উপর থাকতে পারে, ঠিক আছে, যে কোনো চার্জ যে কারোর উপর যদি থাকে, আর যেই পরমাণুর উপর চার্জটা থাকবে সেই পরমাণুটা যদি কোনো ডাবল বন্ডেড পরমাণুর সাথে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ চার্জ সিঙ্গেল ডাবল, কোনো চার্জ বাহী কণা বা পরমাণু ডাবল বন্ডে যুক্ত বা দ্বিবন্ধনে যুক্ত কোনো পরমাণুর সাথে এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে সেটা আমরা কনজুগেশন বলবো। বোঝা গেল? সেটা এখানে পজিটিভ চার্জও পরবর্তীকালে বলতে পারো, পজিটিভ চার্জ হলো একই কথা। একই রকমভাবে মাথায় যদি লোন পেয়ার থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেও যদি কোনো পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বহন করে এমন কোনো পরমাণু যদি দ্বিবন্ধনে যুক্ত কোনো পরমাণুর সাথে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, লোন পেয়ার আছে এমন কোনো পরমাণু দ্বিবন্ধনে যুক্ত কোনো পরমাণু সাথে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে এটাকেও আমরা কনজুগেশন বলবো, এটাকেও আমরা কনজুগেশন বলবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আরও একটা কনজুগেশন বলবো, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, অল্টারনেশন। এই অল্টারনেটিভ যে হচ্ছে ডাবল সিঙ্গেল ডাবল, এটাও এক ধরনের কি কনজুগেশনস, এটাও এক ধরনের কনজুগেশনস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে কনজুগেশন কীরকম হলো? যে কোনো চার্জ বাহী কণা বা পরমাণু কোনো দ্বিবন্ধনে যুক্ত পরমাণুর সাথে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকলে সেটাকে আমরা চার্জ বলবো, অর্থাৎ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম একটা থাকবে। লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম সিস্টেম থাকবে, বা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, বা ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, এভাবে যদি থাকে অল্টারনেটিভলি, তাহলে সেটাকেও আমরা কনজুগেশন বলি। বোঝা যাচ্ছে? এখন আর একটা প্রশ্ন যে স্যার আপনি তো মানে এটা দেখালেন একটাই কনজুগেশন, একটাই কনজুগেশন, একটাই কনজুগেশন, তাহলে যে কোনো পরমাণু বা কোনো যৌগে কি একটা মাত্রই কনজুগেশন থাকে? না, একাধিক কনজুগেশন থাকতে পারে। উত্তরটা হবে না, সেখানে একাধিক কনজুগেশন থাকতে পারে। সেটা কি করে থাকে বা কি করে থাকতে পারে আমরা দেখে নিচ্ছি। দেখো, চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটা একটা কনজুগেশন। আবার এখান থেকে যেখানে শেষ হলো ওখান থেকে দেখবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটাও একটা কনজুগেশন, একটু আগে দেখলাম। আবার দেখো ডাবল বন্ড, এখানে যেখানে শেষ করলাম ওখান থেকে আবার কাউন্ট করতে শুরু করবো, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটাও একটা কনজুগেশন। তাহলে এখানে একটা কনজুগেশন পেলাম, এখানে একটা কনজুগেশন পেলাম, আর এখানেও একটা কনজুগেশন পেলাম। তাহলে দেখো এখানে তিনটে কনজুগেশন আছে। এইটুকুটা একটা চার্জ সিঙ্গেল ডাবল, একটা কনজুগেশন ডাবল সিঙ্গেল ডাবল, আরও একটা কনজুগেশন,
আবার ডাবল সিঙ্গেল ডাবল আরও একটা কনজুগেশনস। এইভাবে আমরা কনজুগেশন পাচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি তোমার কাছে এরকম থাকতো আবার দেখো চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটা একটা কনজুগেশনস। যেখানে শেষ হলো ওখান থেকে আবার শুরু, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। প্রথম দিকে দেখলাম এটাও একটা কনজুগেশন হয়, তাহলে এটাও একটা কনজুগেশনস। তাহলে খুব সুন্দরভাবে হচ্ছে দেখো, চার্জ সিঙ্গেল ডাবল একটা কনজুগেশনস, ডাবল সিঙ্গেল ডাবল আবার একটা কনজুগেশনস। তাহলে কনজুগেশনটা এখান থেকে এই অবধি এলো, এর ক্ষেত্রে এখান থেকে এই অবধি পরপর থাকলো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কনজুগেশন যতদূর থাকবে রেজোন্যান্সও ততদূর পর্যন্ত হবে। কীভাবে হবে রেজোন্যান্স? এবার প্রশ্ন এটা আসবে, তাহলে আমরা দেখে নিই। রেজোন্যান্স কীভাবে ঘটে? এটা আছে, দেখতে পাচ্ছ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, রেজোন্যান্স হবে, কনজুগেশন আছে, গুড। আবার এখানে শেষ হয়েছিলাম, আবার এখান থেকে শুরু, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আবার একটা কনজুগেশন আছে, তাহলে এই অবধি রেজোন্যান্স যাবে। কিন্তু রেজোন্যান্স হবে কীভাবে? আচ্ছা, একটা জিনিস দেখো, এইদিকে নিউট্রাল আর এদিকটা নেগেটিভ চার্জ, তাহলে এটা হচ্ছে হাই ইলেকট্রন ডেন্স রিজিয়ন বা অ্যাটমও দিতে পারো তুমি, মানে উচ্চ তুলনামূলকভাবে কম্পারেটিভলি এর ইলেকট্রন ঘনত্ব এদের তুলনায় বেশি, আর এটা লেস ইলেকট্রন ডেন্সড অ্যাটম। তাহলে রেজোন্যান্সটা কীভাবে হচ্ছে দেখে নিচ্ছে। হাই ইলেকট্রন ডেন্স থেকে লেস ইলেকট্রন ডেন্সের দিকে ইলেকট্রনের সরণ ঘটবে। কী হবে দেখে নাও, এই নেগেটিভ চার্জ যেটা আছে এরা নিচে নামবে, এখানে বন্ড ফর্ম করবে একটা ডাবল বন্ড। একই সাথে সাইমালটেনাসলি এই কার্বন কার্বন ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা ভেঙে এর যে ইলেকট্রনটা আসবে সেই ইলেকট্রনটা এর মাথায় চলে যাবে। কারণ যদি এটাও ডাবল বন্ড হতো এখানে, আর এটাও যদি ডাবল বন্ড থাকতো, তো এই কার্বনের 5টা বন্ড হয়ে যেত, আর কোনো কার্বনের 4টার বেশি বন্ড হওয়া সম্ভব নয়, 4টার বেশি বন্ড হওয়া সম্ভবই নয়। দ্যাটস ওয়াই CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, দেখো এর মাথায় ইলেকট্রনটা চলে গেছে, তাহলে এর মাথায় নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল। আবার সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এই যে এটা আর এটা, এদেরকে এক একটাকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 1, এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 2। এইবার দেখো
এই চিহ্নটা যে আছে এটা মানে দেখো ভালো করে দেখো যে বোথ সাইড, এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে। এই সাইডে আছে মানে এটা কী হচ্ছে, এই সাইডে আছে মানে এদিক থেকে এদিকে আছে, আবার এখান থেকে ব্যাক করে এই সাইডে যেতে পারবে। আবার এটা যদি আবার নেমে যায় এটা এদিকে চলে আসবে, আবার এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে, এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই চিহ্নটা ওটার জন্য যে এখান থেকে এখানে ব্যাক করে যেতে পারে। তাই জন্য আমরা আর ব্যাকে কখনো যাব না, যেহেতু চিহ্ন দিয়েই বুঝিয়ে দিয়েছি, সেটা আমরা ফরওয়ার্ডে যাব বেশি ইলেকট্রন ডেন্স থেকে কম ইলেকট্রন ডেন্সে। এই না এদিকে আসলাম না, এদিকেই গেলাম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা বোথ সাইডে যেতে পারে, এটারই চিহ্ন। রেজোন্যান্সের ক্ষেত্রে এই চিহ্নটাই ইউজ করি আমরা। এটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার 3। ক্যানোনিক্যাল স্ট্রাকচার 3 এটা। কোনো সমস্যা আছে এর মধ্যে? তাহলে মোর ইলেকট্রন ডেন্স থেকে লেস ইলেকট্রন ডেন্সে ইলেকট্রন যাচ্ছে এইভাবে। নামে একজন নামে বন্ড করে, একজন ভেঙে ইলেকট্রনটা মাথায় চলে যায়। এই হচ্ছে ফান্ডা রেজোন্যান্সের। চলো একটা উদাহরণ দেখলাম, আর একটা উদাহরণ দেখে নিই। এটা এবার দেখো এখানে নিউট্রাল, এখানে পজিটিভ, তো তুলনামূলক এখানে ইলেকট্রন ডেন্সিটি হাই, এখানকার ইলেকট্রন ডেন্সিটি লো। তাই জন্য এই দিক থেকে এই দিকে আসবে, তো প্রথমে কাছ থেকেই যাবে, তারপর দূর থেকে আসবে। এই ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে এরকম, এ আর এর মধ্যে এই বন্ডটা আছে। এ কী করছে, এর সাথে বন্ডটা করে নিল, তাহলে এই বন্ডটা কে হারালো? এইভাবে দেখো এখান থেকে ভেঙে এখানে চলে এসছে, মাঝখানে কিন্তু কার্বনটাতে বন্ড লেগেই থাকছে। তার ফলে এই কার্বনটাতে এবার পজিটিভ চার্জ হয়ে যাবে, কারণ এই ইলেকট্রনটা এদিকে চলে এসছে। সরি, ভালো অবস্থা আছো। এই দিক থেকে আর এদিকে ব্যাক করবো না, কারণ এটা চিহ্ন দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। এবার আবার এখান থেকে দেখো চার্জ সিঙ্গেল ডাবল, আমরা আগে দেখে নিয়েছিলাম যে এখানে আছে দুটো, এটা এখানে আসলো একই রকম, আবার দুটো কার্বনের মধ্যে লেগে আছে, এই বন্ডটা এখানে ছুটে এখানে যুক্ত গেল, তাহলে এই কার্বন ইলেকট্রন হারিয়ে ফেললো। তাহলে এখানে কি হচ্ছে, নিউট্রাল থেকে পজিটিভের দিকে আছে, অর্থাৎ মোর ইলেকট্রন ডেন্স থেকে লেস ইলেকট্রন ডেন্সের দিকে ইলেকট্রনের সরণ ঘটছে। তাহলে রেজোন্যান্স এইভাবেই ঘটে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। রেজোন্যান্স পুরো ব্যাপারটা এইভাবেই হয়। চলো একটা উদাহরণ দেখছি, আবার বলছি। ধরো CH ডাবল বন্ড CH, Cl লোন পেয়ার আছে। তো লোন পেয়ার মানে যেখানে ফ্রি ইলেকট্রন আছে তার ইলেকট্রন ডেন্স বেশি, তাই জন্য কী হবে, লোন পেয়ারের দিক থেকে ইলেকট্রন রেজোন্যান্সটা এদিকে করবে। ছোটো দেখালাম একটু, CH2 মাইনাস CH ডাবল বন্ড Cl প্লাস। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা,
একটু আগে আমি বলছিলাম যে পাই ইলেকট্রনস কাকে বলে, তাই না? এই যে পাই বন্ডে যে ইলেকট্রন থাকে তাকে পাই ইলেকট্রন বলে, এটা ঠিক, তখনও বললাম আমি। কিন্তু এমন যদি লোন পেয়ার থাকে বা কারোর মধ্যে যদি নেগেটিভ চার্জ থাকে, এরা কি করছে, ইলেকট্রনগুলোও কি করছে, পাই বন্ড গঠন করতে পারছে। অর্থাৎ পাই বন্ডে যেই দুটো ইলেকট্রন থাকে তাদেরকেও পাই ইলেকট্রন বলে, কিংবা রেজোন্যান্সের মাধ্যমে যারা পাই বন্ড তৈরি করতে পারবে, যেমন এই কনজুগেশনে আছে এইটা, এই লোন পেয়ারটা কি কনজুগেশনে আছে, তাই এই লোন পেয়ারটা পাই বন্ড করতে সক্ষম, যেটা করেছে। এই যে এই ধরনের পাই বন্ড করাটাকেও যেহেতু করতে সক্ষম পাই বন্ড, সেহেতু এই ইলেকট্রনটা পাই বন্ড আছে তাই পাই ইলেকট্রন, আর এ পাই বন্ড করতে সক্ষম তাই এই ইলেকট্রনটাও পাই ইলেকট্রন। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এই ইলেকট্রনটাও পাই ইলেকট্রন, কারণ এও পাই বন্ড এখানে গঠন করতে পারবে। পাই বন্ধনের যেটা ইলেকট্রন থাকবে সেটাকে পাই ইলেকট্রন বলবো, তার সাথে তাদেরকেও পাই ইলেকট্রন বলবো যারা রেজোন্যান্সের মাধ্যমে পাই বন্ড গঠন করতে পারে। অর্থাৎ লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিংবা নেগেটিভ চার্জ যারা পাই বন্ধন গঠন করতে আবার পারবে পুনরায়, তাদেরকে আমরা অলসো পাই ইলেকট্রন বলে থাকি। বোঝাচ্ছে ব্যাপারটা? ক্যানোনিক্যাল গঠনগুলো বললাম, এই প্রত্যেকটা হচ্ছে ক্যানোনিক্যাল গঠন। এইবার আমরা নতুন আর একটা টার্ম জানবো, রেজোন্যান্স হাইব্রিড। কি রেজোন্যান্স হাইব্রিড মানে? এই যে ক্যানোনিক্যাল গঠনগুলো যে পাচ্ছি এদের ক্ষেত্রে এই দুটো, এর আগে আমরা 3-4টা দেখলাম। এই ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোর যে মিক্সচার সেটাকে রেজোন্যান্স হাইব্রিড বলে, মানে একসঙ্গে মিক্সড আপ করা। ঠিক আছে, এটা কীভাবে লিখি আমরা? যে যৌগটা আছে, ঠিক আছে, সেই যৌগটাকে আমরা কি করছি, প্রথমে লিখে নেব। এই দুটোর সমতুল্যই হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, তাই সমতুল্য চিহ্ন দিলাম। এই গোটা যৌগটাকে আমরা লিখে নেব, কিন্তু কোনো পাই বন্ড দিব না, শুধু সিঙ্গেল বন্ড দ্বারা আমরা লিখে নেব, শুধু সিঙ্গেল বন্ড দ্বারা লিখে দিলাম। এবার এই দুটোর মধ্যে কোথায় কোথায় পাই ইলেকট্রন হয়েছে, পাই বন্ড হয়েছে, এখানে পাই বন্ড আছে, ডাবল বন্ড এখানে আছে, তো সিঙ্গেল বন্ডের উপর ডট ডট ডট, ডাবল বন্ডটাকেই ডট ডট দিয়ে লিখব। এখানে আর একটা এসছে, তাই এখানেও ডট ডট ডট, এটা লিখলাম। এইবার যেখানে যেই চার্জ আছে সেই চার্জের আগে ডেল্টা বসিয়ে ওখানে বসিয়ে দেবো। এর মাথায় নেগেটিভ চার্জ হয়েছে, তাহলে এর মাথায় ডেল্টা নেগেটিভ। এর মাথায় পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এর মাথায় ডেল্টা পজিটিভ। একই রকমভাবে এটাও করব। প্রথমে যৌগটাকে সিঙ্গেল বন্ড দিয়ে লিখে দেবো, কোনো ডাবল বন্ড আঁকবো না। আর যেখানে যেখানে ডাবল বন্ড হয়েছে ওখানে ওখানে সিঙ্গেল বন্ডের মাথার উপর ডট ডট দিয়ে দেবো। ডট ডট তো আমরা দিয়ে দিলাম। এবার নেগেটিভ চার্জ কোথায় হয়েছে? এখানে, এখানে পজিটিভ নেগেটিভ দুটোই হয়েছিল, এখানে নেগেটিভ চার্জ এখানে হয়েছে তাই ডেল্টা নেগেটিভ, আর একটা এখানে হয়েছে এই কার্বনে, তাই এখানেও ডেল্টা নেগেটিভ। এটা হয়ে গেল রেজোন্যান্স হাইব্রিড। ডেল্টা মানে এটা ফুল চার্জ, এটা আংশিক চার্জ, আংশিক আধান মানে কমে গেছে। আর এই যে ডাবল বন্ড একটা পুরো সম্পূর্ণ বন্ড দিয়েছি, একটা ডট ডট করে একটা বন্ড দিয়েছি, এদেরকে বলা হয় আংশিক দ্বিবন্ধন। অর্থাৎ রেজোন্যান্সের মাধ্যমে আমরা আংশিক দ্বিবন্ধনও পেয়ে থাকি। এই ব্যাপারে আমরা পরবর্তীতে পুরো ডিটেলসে আলোচনা করব। আজকে রেজোন্যান্সগুলো প্র্যাকটিস করো ভালো করে, পিডিএফ পেয়ে যাবে, এটার উপর টপিকের উপর একটা নোটস পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে পড়ো, প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমরা আরও ডিটেলসে রেজোন্যান্সগুলো জানো।